রাইকে আইসিইউতে শিফট করা মাত্রই অনির্বাণ বারবার করে রায়ের সাথে দেখা করার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডাক্তাররা যখন রাইকে আইসিইউ রুমে শিফট করে ঠিক সেই সময় রাইয়ের জ্ঞান ফিরে আসা মাত্রই নার্স বলতে থাকে যে পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে, আপনারা যদি কেউ ওনার সাথে দেখা করতে চান তাহলে আপনারা এক্ষুনি দেখা করে আসতে পারেন। তখন কথা বলা মাত্র রাই যখন স্রোতকে দেখতে পায় ঠিক সেই সময় রাই বলতে থাকে যে স্রোত, মা, বৌমনি ওরা কোথায়? তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে সকলেই আছে, আসলে আইসিইউ রুমে তো সকলকে অ্যালাউ করে না, তার জন্যই একজন একজন করে তোর সাথে দেখা করতে এসেছি। তোর এখন কেমন লাগছে রে দিদিভাই? তখন কথা বলা মাত্র স্রোত চোখের জল ফেলতে থাকে। তখন এটা দেখে রাই বলতে থাকে যে এখন তুই যদি বোকা মেয়ের মতন কাঁদতে থাকিস তাহলে কিন্তু আমারও চোখ থেকে জল পড়বে, তখন যদি আমি অসুস্থ হয়ে যাই সেটার জন্য কিন্তু তোকে আমি দায়ী করবো। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে বালাই সার, তুই আবার অসুস্থ হতে যাবি কেন বলতো? তোর অসুস্থতা আর কোনোদিনও হবে না, আর সেটা আমি এবার হতে দিব না। এবার আমি স্ট্রিক্ট ডক্টর হয়ে যাব তোর সাথে, তোর হাজার গুণে তোর থেকে বেশি আমি তোর কেয়ার করবো, তুই দেখে নিস। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে তাতে তো আমার কোনো রকম কোনো সন্দেহ নেই, আমি ঠিক জানি যে আমি বাড়ি ফিরে যাওয়ার পর আমার বোন আমাকে ঠিক সুস্থ করে তুলবে, তাই না? আমাকে তো সুস্থ হতেই হবে, নয়তো আমার গোটা পরিবারের দায় দায়িত্ব কে নিবে? তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে আচ্ছা দিদিভাই, তুই সব দায় দায়িত্ব তোর কাঁধে নেওয়ার সবসময় চেষ্টা করিস কেন বলতো? তোর কাঁধটা হালকা করার জন্য তো এখন আমিও তোর পাশে আছি, তাই না? আমিও তো টিউশনস পড়িয়ে কিছুটা টাকা অন্তত সংসারে দিতে পারি, তা না করতে দিয়ে তুই বরঞ্চ আমাকে সেই টাকাগুলো রেখে দিতে বলিস। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে স্রোত, তুই বড্ড বেশি এখনও ছোটো, এখনও পর্যন্ত তোর সেই বয়স হয়নি যে তুই সংসারে হাল টানবি, তাই আমি তোকে বলছি যে তুই যা টাকা ইনকাম করিস না কেন সেটা তুই নিজের জন্যই রাখ। আর একটা কথা, যে বৌমনি যে আমার অপারেশনের জন্য এতগুলো টাকা দিয়েছে তার উৎসটা কোথা থেকে এলো রে, আমাকে একটা সত্য কথা বলতো। তখন কথা বলা মাত্র স্রোত রাইকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। ওদিকে রাই বলতে থাকে যে স্রোত, তুই আমাকে যতই এড়ানোর চেষ্টা করিস না কেন আমি কিন্তু বেশ বুঝতে পারছি যে কিছু না কিছু তো তোরা মারাত্মক ঘটিয়েছিস, যার ফলে এখানে এতগুলো টাকা এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ হয়ে গেল। বল আমাকে এই কথাটা জানতেই হবে যে কী করে বৌমনি এতগুলো টাকা এরই মধ্যে অ্যারেঞ্জ করে ফেললো। ওদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দিদিভাই, তুই বরঞ্চ সুস্থ হয়ে কী করে বাড়ি ফিরবি সেটার কথা ভাব, তোকে ওসব নিয়ে একদম ভাবতে হবে না। ওদিকে স্রোত রাইকে বলতে থাকে যে রাই দিদিভাই, তোকে একটা কথা বলবো, ও বাহিরে না অনির্বাণ দাদাভাই অনেক করেই তোর সাথে দেখা করার চেষ্টা চালাচ্ছে, অনেকবার করে ডাক্তারদেরকে রিকোয়েস্ট করছে, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু তাকে বাধা দিয়ে রেখেছি, আমরা কিন্তু তাকে অ্যালাউ করিনি, তাই তুই যদি আমাদেরকে পারমিশন দিস তাহলে আমরা তাকে ভেতরে অ্যালাউ করতে পারি। তখন কথা শোনা মাত্র রাই ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে কে বলেছে ওকে এখানে আসতে? ও যখন আমাকে এরকমভাবে তুচ্ছ তাচ্ছিন্ন করে অপমান করে অপদস্থ করে আমাকে চরিত্রহীন বলেছিল তখন ওর খেয়াল ছিল না, এখন ওর এত দরদ আমার উপরে কিসের? ওদিকে স্রোত বলতে থাকে জানিস তো দিদিভাই, অনির্বাণ দাদাভাই নাকি তোর এই দুশ্চরিত্র হওয়ার কীর্তিকলাপটা নাকি মায়ের সামনে গিয়ে বাড়িতেও বলে এসেছে। তখন মা এক পর্যায়ে বিশ্বাস করে নিয়েছিল যে হয়তোবা তুই এরকম কোনো নোংরা অপকর্মের সাথে জড়িত, কিন্তু যখন মা হসপিটালে এসে তোকে এই অবস্থায় দেখেছে তখন মায়ের চোখ খুলে গিয়েছে, মা এখন এটাই বিশ্বাস করে যেটা মা স্বচোখে দেখেছে। তখন রাই বলতে থাকে যে মায়েরও বিশ্বাসটা না একবারে ছেলে খেলার মতন হয়ে গেছে, জানিস তো? মা কখনো আমাকে বিশ্বাস করে কখনো অবিশ্বাস করে, সব কিছুর জন্য আমিই বলি হয়ে যাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।